This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ নিয়ে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের, দারুণ খবর, সহজ হলো ভারতীয় নাগরিকত্ব পাওয়া। তো এই সিএএ নিয়ে আপডেট চলে এসেছে, আপনারা হয়তো সকলেই দেখেছেন, ইতিমধ্যে আসাম সরকারের ঘোষণা কিন্তু হয়ে গেছে। তো এই সিএতে কি পরিবর্তন করা হলো বা কিভাবেই এই বাংলাদেশি হিন্দুদের ভয় অনেকটা শেষ হয়ে গেল, দারুণ খবর কেন বলা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আপনাদের বলে রাখি, আজকের ভিডিওতে আমরা যা যা দেখব, প্রথমত হচ্ছে যে এইরকম কিন্তু কেন করছে ভারত সরকার বা অন্যান্য যে সরকার রয়েছে তারা কিন্তু বাংলাদেশি হিন্দুদের কথা কেন এত চিন্তা করছে। দেখুন, প্রথমেই বলা হয়েছে কেন ভারত সরকার হঠাৎ বাংলাদেশি হিন্দুদের জন্য এত বড় ঘোষণা দিল, কোন আইনের আওতায় এই নাগরিকত্ব দেওয়া হবে, কিভাবে, কোথায় এবং কখন আপনি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন, শুধু হিন্দু নাকি অন্যান্য সংখ্যালঘুরাও এর আওতায় পড়বে, আর এই ঘোষণার পেছনে রাজনৈতিক বা মানবিক কারণ কি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো প্রথমেই যদি আমরা দেখি এই সিএএ আইন আসলে কি কথা বলছে, এই সিএএ আইন কাদের জন্য, এই সিএএ আইনে কারা নাগরিকত্ব পাবে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকে নয় অনেক দিন থেকে আমি আপনাদের জানাচ্ছি যে সিএএ নাগরিকত্ব দেওয়ার কিন্তু একটি আইন, যেটা আপনারা হয়তো সকলেই জানেন যে 2024-এ কিন্তু ফুলফিল বা ফাইনালি কিন্তু লাগু হয়ে গেছিল, যেটা কিন্তু 2019 সালেই মানে পাস হয়েছিল বা পেশ হয়েছিল, সেটাকে কিন্তু বাস্তবায়িত করতে মোটামুটি 2024 সাল অবধি লেগে যায়। সেখানে পরিষ্কার বলা হয় এই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে ধর্মীয় উৎপীড়নের কারণে, শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ পাকিস্তান এবং আফগানিস্তান রয়েছে, সেখান থেকে যারা সংখ্যালঘু রয়েছে, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছে, ভারতে শরণার্থী হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে কিন্তু ভারত সরকার নাগরিকত্ব দিবে এই আইনের মাধ্যমে। কোন আইন? সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই অ্যাক্টে বলা হয় যদি আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে চান, তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের কিন্তু একটা যে কোনো ডকুমেন্টস রাখতে হবে। ধরুন আপনি পাকিস্তান থেকে এসেছেন, সেক্ষেত্রে পাকিস্তান গভর্নমেন্টের একটা ডকুমেন্ট কিন্তু থাকবে, যেখানে আপনার কিন্তু আপনি কি ধর্ম থেকে বিলং করেন সেটা কিন্তু প্রমাণ হবে। এবং বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে বাংলাদেশের গভর্নমেন্টের লাগবে, যদি আফগানিস্তান থাকে তাহলে সেখানকার গভর্নমেন্টের একটা ডকুমেন্ট কিন্তু লাগবে। আর দ্বিতীয়ত আপনি বর্তমানে ভারতে যেখানে রয়েছেন এখানকার একটা ডকুমেন্ট লাগবে এবং কিছু সেলফ ডিক্লারেশন লাগবে, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ভেরিফাই সম্পূর্ণ হলে আপনারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন। তো এভাবে ইতিমধ্যে অনেকেই কিন্তু নাগরিকত্ব পেয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে বেশ মানুষ রয়েছে, মানে ম্যাক্সিমাম মানুষ, ধরুন তারা বাংলাদেশ থেকে যখন পালিয়ে এসেছে বা পাকিস্তান থেকে যখন পালিয়ে এসেছে, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে নিজেদের প্রাণ রক্ষা করতে যখন পালিয়ে এসেছে, তারা কিন্তু কোনো রকম ওই দেশের ডকুমেন্ট আনতে পারেনি। তাহলে কিভাবে আর নাগরিকত্ব পাবে? কারণ সিএ আইনে তো পরিষ্কার বলেছে যে আপনারা আগের দেশের ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, আপনারা সাবমিট করতে পারবেন না। তো ওই যে মানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তারপরে কিন্তু আমরা যদি দেখি এনএক্সআর 1-এ আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের ডকুমেন্ট চেয়েছে, এনএক্সআর 2-তে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ডকুমেন্ট চাওয়া হয়েছে, এবং এনএক্সআর 3-তে কিন্তু একটা এফিডেভিট দেওয়া হয়েছে। সেই ফরম্যাটটা দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যাদের কাছে ডকুমেন্টস থাকবে না আগের দেশের। সেই এফিডেভিটে কি বলা রয়েছে? সেই এফিডেভিটে বলা রয়েছে যে আপনি কোথায় থাকতেন, আপনার অরিজিন কোথায়, আপনি কোন দেশ থেকে এসেছেন, কবে ভারতে এন্ট্রি করেছেন, এস্টিমেট একটা ডেট দিতে বলা হয়েছে, এবং সেটা কিন্তু এফিডেভিট করে সাথে সেলফ ডিক্লারেশন আপনাকে অ্যাড করে তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনারা যদি দেখেন সেই এফিডেভিট বা সেলফ ডিক্লারেশনে পরিষ্কার করে বলা থাকে যে আপনি একজন পাকিস্তানি বা আপনি একজন বাংলাদেশি বা আপনি একজন আফগানিস্তানি, আপনি নিজে স্বীকার করেন এবং সেখানে আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটাও কিন্তু ওখানে দেন, এবং তারপরে আপনি কবে ইন্ডিয়াতে ঢুকেছেন সেটাও কিন্তু আপনি বলেন। তারপরেই কিন্তু আপনি আবেদন করেন, আপনি স্বীকার করেন যে হ্যাঁ আমি ভারতীয় নয়, আমি
বাইরের, আমি বাংলাদেশের বা পাকিস্তানের বা আফগানিস্তান থেকে এসেছি, আমি ভারতে শরণার্থী হয়েছি, বা আমি এখানে আশ্রয় নিয়েছি, বা ধর্মীয় উৎপীড়নের কারণে আমি এখানে পালিয়ে এসে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এখানে প্রবেশ করেছি, সেক্ষেত্রে তারা ভেরিফাই করে যদি আপনার নামে কোনো রকম ইললিগাল কিছু না থাকে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। এরকম একজন আমার দেখা আপাতত পেয়েছে, আপনারা হয়তো কিছুদিন আগে দেখছিলেন আমার ভিডিওতেও কমেন্ট করেছিল তিনি যে হ্যাঁ আমি এভাবে পেয়েছি, আর বাকি ম্যাক্সিমাম কিন্তু অন্যান্য ভাবে পাচ্ছে, যেটা ডকুমেন্টসের মাধ্যমে বা ডকুমেন্টস জোগাড় করে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই হলো সিএ এর মূল কথা, যে আপনারা নাগরিকত্ব যদি নিতে চান তাহলে এই জিনিসগুলো লাগবে, এভাবে আপনাকে আবেদন করতে হবে। তো এবার যাদের কাছে ডকুমেন্টস নেই তারা পাচ্ছিল না, কিন্তু তাদের কথা চিন্তা করে এই এফিডেভিটের কথাটা কিন্তু বলা হয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে, আমরা যদি দেখি আসাম সরকারও কিন্তু, আপনারা যদি দেখেন বড় বড় নিউজ পোর্টালগুলো, সেখানে কিন্তু অনেক নিউজ কভার করেছে, আমি লিঙ্ক পেলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে আসামে এনআরসি হয়েছিল এবং এনআরসির ফলে যারা বাদ পড়েছে, এস্টিমেট দেখা যাচ্ছে 19 লক্ষর মতো মানুষ কিন্তু বাতিল হয়েছে বা তাদের নাম কিন্তু এনআরসিতে তুলতে পারেনি, বেনাগরিক হয়েছে, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। দেখছেন তো, তাদের কথা কিন্তু চিন্তা করে এই ঘোষণা কিন্তু করা হচ্ছে। কিন্তু অফিসিয়াল ভাবে আপনারা যদি বলেন যে নোটিফিকেশন বা সার্কুলার, এখনো কিন্তু কোনো রকম কিছু আমরা পাইনি। তো আস্তে আস্তে যখন এগুলো বের হবে আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তাহলে আপনারা এটুকু বুঝে গেলেন যে সিএ আসলে কি, কারা আবেদন করবে কারা আবেদন করবে না। কারণ আপনারা যারা ভারতে বসবাস করছেন, ভারতে জন্মগ্রহণ করেছেন, তারাও বলেন যে দাদা আমরা কি সিএ আবেদন করব। তো দেখুন, আপনি অলরেডি ভারতীয় নাগরিক, আপনার আর নাগরিকত্ব নেওয়ার কি দরকার, কারণ আপনি তো অলরেডি আছেন, আপনি তো বৈধ নাগরিক। যারা এসেছে শুধুমাত্র তারাই করবে। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে মানে আপনারা ভাবছেন যে বাংলাদেশি হিন্দুদের কথা কেন ভারত সরকার ভাবছে, কারণ আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু মানে যারা হিন্দুরা রয়েছে বা হিন্দুর সঙ্গে আরো যে 6টা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু সেখানে সংখ্যালঘু, এবং তাদের উপরে কিন্তু অত্যাচার, এটা আমরা আজকে থেকে না, আমাদের বাপ জ্যেষ্ঠদের আমল থেকেই কিন্তু আমরা দেখে এসেছি যে কত মানে কি বলবো, মানে কত দুর্ঘটনা আমরা দেখেছি, বাংলাদেশের কত কি অত্যাচার হয় হিন্দুদের উপরে, সেটাও কিন্তু আমরা অনেকবার মানে নিজেরাও দেখেছি, বা আপনাদের আত্মীয় স্বজনের সাথেও কারোর সাথে এরকম হয়েছে, এটাও কিন্তু আপনারা অনেক জানেন। তো এই যে ধর্মীয় উৎপীড়ন ওখানে হয় বা তাদের এই সংখ্যালঘুদের উপরে যে এই এরকম অত্যাচার করা হয়, সেটার দিকে লক্ষ্য করেই এই ভারত সরকার কিন্তু যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছে, শরণার্থী নিয়েছে, তাদের কিন্তু তাড়িয়ে দিচ্ছে না। তাড়িয়ে শুধুমাত্র তাদেরই দিচ্ছে যারা ইল্লিগাল, তারা এখানেও থাকে ওখানেও থাকে, মানে এখানে এসে ভারতের ক্ষতি করে আবার ওখানে চলে যায়, এই রকম টাইপ যারা রয়েছে তাদেরকেই কিন্তু মানে ধরে একদম হাতে পায়ে দড়ি বেঁধে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাকি এমনি যারা শরণার্থী হয়েছে, মনে করুন যে শরণার্থী মানে হয়েছে, আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা অত্যাচারিত হয়ে আমরা এখানে রয়েছি কারণ আমাদের উপরে এটা ওটা হয়েছে, আপনাদের যদি ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনারা সিএতে সরাসরি পাচ্ছেন, যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রেও কিন্তু এবার আপনারা পাচ্ছেন। আপনাদের কথা চিন্তা করে এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। তাহলে কবে, কোথায়, কখন আপনাদের আবেদন করতে হবে বা এরকম কোনো নোটিফিকেশন যখন বের হবে তখন কিন্তু আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো, কারণ কারো মুখের কথাই কিন্তু এই নিয়ম পাল্টে যাবে না। কারণ সিএতে যে নিয়ম বলেছে এবং মানুষের কি বলবো, মানে আমাদের অনেক নেতা মন্ত্রী রয়েছে, যেমন আপনারা জানেন যে হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বারংবার বলেছে যে যত হিন্দু রয়েছে তারা কিন্তু মানে শুধু হিন্দু নয়, হিন্দুর সাথে আরো যে 5টি সম্প্রদায়, টোটাল 6টি সম্প্রদায় যে রয়েছে সবাইকেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এবার কিভাবে দেওয়া হবে, ওই কাট অফ ডেট যেটা উল্লেখ করে দিয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর, সেটাকে কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে তো সকলেই পেয়ে যাবে, যদি না বাড়ানো হয় সেক্ষেত্রে অনেকে হয়তো বাদ পড়বে। তো এত করে যখন বলছে হয়তো বাড়ালেও বাড়াতে পারে বা পরবর্তীতে আরো একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসতে পারে, যেখানে কিন্তু বলবে যে 2014 সালের পরে যারা 10 বছর ধরে বসবাস করছেন তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এরকমও কিন্তু হতে পারে, এগুলো কিন্তু সবটাই সম্ভাব্য, হবেই যে এমনটা কিছু নয়। কিন্তু হিন্দুদের কথা চিন্তা করেই কিন্তু এই যে সিএ আইন সেটা নিয়ে আসা হয়েছে। এবং আপনারা হয়তো দেখছেন এই সিএতে যারা
আবেদন করতে পারছে না তাদের জন্য কিন্তু ক্যাম্পও করা হচ্ছে। কিভাবে কি করতে হবে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা দেখেছি যে অল ইন্ডিয়া মতুয়া যে সংস্থা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে ক্যাম্প শুরু করেছে, এবং আপনাদের এলাকাও তো দেখবেন কোনো না কোনো দিন ক্যাম্প কিন্তু হবে। তো সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, দুটো আরও বানাবো যে আপনাদের এলাকায় কবে কোথায় কিন্তু ক্যাম্প হতে চলেছে। তো সেই নিউজগুলো পেতে বা আপনারা কোথায় কবে ক্যাম্প হবে, কিভাবে আপনারা সিএতে আবেদন করতে পারেন, কিভাবে নাগরিকত্ব পেতে পারেন, এগুলো জানতে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে কিন্তু সেই ডিস্ট্রিক্টের কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হয়, কোথায় সিএ ক্যাম্প হবে, কোথায় গেলে আপনারা সিএতে হেল্প পাবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। তো যেই ডিস্ট্রিক্টের নাম কমেন্টে বেশি আসবে প্রথমত সেই ডিস্ট্রিক্টের নিয়ে ভিডিও বানাবো, বাকি পরপর যেভাবে কমেন্ট আসতে থাকবে সেভাবে কিন্তু ডিস্ট্রিক্টের ভিডিওগুলো আমি বানাতে থাকবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বর্তমানে এই যে সিএ রয়েছে, এই সিএ নিয়মগুলো কি রয়েছে, কিভাবে নাগরিকত্ব পেতে পারেন সমস্ত কিছুই বললাম, এবং পরবর্তীতে কিছু আপডেট আসলে আমি আবারও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব। তো আপাতত আমাদের সামারি কি হলো যে এই যে মানে হিন্দু যা রয়েছে, হিন্দু সহ আরো যে 6টি সম্প্রদায় রয়েছে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে। একটাই প্রবলেম, সেটা হচ্ছে কাট অফ ডেট। এই কাট অফ ডেটটাকে কি করা হচ্ছে সেটা আমরা পরবর্তীতে দেখব। এরকম প্রতিনিয়ত সিএ, এনআরসি, এসআইআর আরো অন্যান্য আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে কিন্তু এনাবেল করে রাখতে পারেন। তাছাড়া অনেকের মনে কোশ্চেন থাকে সিএ নিয়ে, এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে, যে কোনো আপনার কোশ্চেন থাকতে পারে। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখানে একটা ইমেল আইডি রয়েছে। আপনারা নর্মালি গুগলে সার্চ করবেন ইয়োবং, সার্চ করার পরে দেখবেন ওখানে কন্ট্যাক্ট আস একটা পেজ রয়েছে যেখানে কিন্তু ইমেল আইডি দেওয়া, সেখানে আপনারা মেল করতে পারেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আপনারা ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক পাবেন, সেখানে জয়েন করে কিন্তু আপনারা আপনাদের যে কোশ্চেন সেটা কিন্তু করতে পারেন। আপনারা খুব বেশি একদিনের মধ্যেই কিন্তু আপনাদের কোশ্চেনের যে উত্তর সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ।